নমস্কার। অধীর অধ্যায় কি তাহলে একেবারেই শেষ হয়ে গেল? দেখুন, কংগ্রেসে অধীর অধ্যায় শেষ হলো নাকি অধীরের কোনো সেকেন্ড ইনিংস থার্ড ইনিংস আছে, এটা সময় বলবে। কংগ্রেস হাইকমান্ড বলতে পারবে না, অধীরবাবু নিজেও বলতে পারবে না। কেন এই কথা বলছি? তার কারণ কয়েকদিন আগেই দিল্লিতে এই অধীর রঞ্জন চৌধুরী, যিনি কয়েকদিন আগে পর্যন্ত লোকসভার বিরোধী দলনেতা হিসেবে পরিচিত ছিলেন, ওনাকেই ডেকে পাঠানো হয়েছিল, বলা হয়েছিল একদম কোট আনকোট, পারলে এসো, না এলেও চলবে। তার কথার অর্থ এটাই, পারলে এসো। মানে এরকম নয় যে তোমাকে আসতেই হবে, বা এখন অধীরের চোখেই কংগ্রেস বাংলাকে দেখছে, বা অধীর ছাড়া এই বাংলার কংগ্রেস সম্ভব নয়, এরকম গোছের কোনো কথাবার্তা নয়। যে কথাটা বলা হয়েছে যে পারলে এসো। তো অধীর বাবু দিল্লি গেছিলেন। তো দিল্লি যাবার পর বিভিন্ন সাংবাদিক মারফত যেটুকু খবর পেলাম, আপনারা সকাল থেকেই মোটামুটি খবর চ্যানেলগুলোতে দেখছেন, এবং যেগুলো খবর চ্যানেল দেখাচ্ছে না সেইগুলোই কয়েকটা কথা আমি বলবো। যে দিল্লিতে রাহুল ঘনিষ্ঠ যারা, অর্থাৎ এই ধরুন জয়রাম রমেশ বা খাড়গে, মানে মল্লিকার্জুন খাড়গের মতো এই লোকেরা অধীরকে খুব একটা পছন্দ আর করছেন না। হ্যাঁ, একদম একদম স্পষ্ট কথা, অধীরবাবুকে খুব একটা ওনারা পছন্দ করছেন না। দেখুন, কংগ্রেসে একটা কালচার আছে, সেটা হলো যতক্ষণ তুমি জিতেছিলে ইউ আর ভেরি গুড, বাট যখন তুমি পরাজিত, সুতরাং তোমার কোনো দাম নেই, তুমি আগে জিতে আসো, তারপরে তার প্রমাণ দেখা যাবে। এটা আমাদের প্রণব বাবুর ক্ষেত্রে হয়েছে, প্রিয়দার ক্ষেত্রেও হয়েছে, প্রিয়রঞ্জন দাসমন্ত্রীর ক্ষেত্রেও হয়েছে। আপনারা জানেন প্রিয়দা হাওড়া থেকে হেরে গেছিল, পরে অবশ্য প্রিয়দা জিতে এসে তার ফর্ম দেখিয়েছে, এগুলো আমরা জানি এই পুরো ব্যাপারগুলো। কিন্তু সেটা হলো এই অধীরবাবু, যেই কথাটা আমি বলবো সেটা হলো এই অধীরবাবু যদি দলে থাকে বা দলে না থাকে, কংগ্রেস হাইকমান্ডের কিচ্ছু এসে যায় না। বিশেষত রাহুল ঘনিষ্ঠরা যারা, মানে এই যে জয়রাম রমেশ, মল্লিকার্জুন খড়গেরা রাহুলকে এইটা বুঝিয়েছে, এবং সোনিয়া গান্ধীও এইটা বুঝেছে যে এই মুহূর্তে মমতা ব্যানার্জিকে আমাদের বিশেষ দরকার। একদম এই মুহূর্তে মমতা ব্যানার্জিকে আমাদের বিশেষ দরকার। অর্থাৎ মমতা ব্যানার্জির সাথে বৈরিতা করে, মমতা ব্যানার্জির সাথে বিরোধ করে কেউ যদি চলতে চায়, মানে এই অধীর গোছের যারা, তারা যদি চলতে যায়, তাদেরকে কংগ্রেস খুব একটা ভালো চোখে নেবে না। এখন এরপরে অনেকগুলো প্রশ্ন এসে যায়, তাহলে অধীরের কি যে এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি আছে থাকছে? দেখুন, প্রথমত কংগ্রেসের একটা সিস্টেম আছে যে যেই মুহূর্তে মল্লিকার্জুন খাড়গে অল ইন্ডিয়া সভাপতি হলেন, সেই মুহূর্তে কংগ্রেসের যত রাজ্যের সভাপতি আছে সবগুলো স্যাট করে সিস্টেম যে বলতে ফেলা হলো। তাহলে বাংলায় কেন বদলানো হলো? বাংলায়ও বদলানো হয়েছে। এই মুহূর্তে কাউকে না পেয়ে অধীরকে কার্যকারী সভাপতি করা হয়েছে। কার্যকারী সভাপতি আর প্রদেশ সভাপতি দুটোর মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে। কার্যকরী সভাপতি কাজটা চালিয়ে যাচ্ছেন উনি কয়েকদিনের জন্য, নতুন ডেফিনেটলি সভাপতি হবেন। এবং আমি খুব স্পষ্ট এখন থেকে বলে রাখছি, অধীরকে কংগ্রেস আর এই রাজ্যের জন্য প্রদেশ সভাপতি রাখছেন না, প্রদেশ কংগ্রেস সভাপতি রাখছেন না, একদম খুব সত্যি কথা। কাকে খুঁজছেন? প্রদীপ ভট্টাচার্যের নাম আছে এখানে। আচ্ছা, কেন? আমি আগেই বললাম, এই মল্লিকার্জুন খাড়গে বা মেল একদম বড়াই ভালো, এই রাহুল গান্ধীরা চাইছেন না মমতার সাথে বিরোধ করুক, বা মমতার সাথে সম্পর্ক ভালো নয় এমন কেউ একজন প্রদেশ কংগ্রেস সভাপতি থাকুক। কেন? দেখুন, আপনারা যারা একটু পুরানো দিনের লোক, আপনারা বুঝতে পারবেন, যেই মুহূর্তে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল চলে গেল, অর্থাৎ 77 সালের পর থেকে কংগ্রেস আস্তে 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 ক্রমশ ক্ষয়িষ্ণু হতে শুরু করলো। তারপরে কিন্তু বিভিন্ন কংগ্রেস নেতা সিপিএম এর সাথে তলায় তলায় একটা সম্পর্ক রাখতে শুরু করেছে। এইগুলো কিন্তু তৎকালীন দিনে যারা, মানে একদম যারা কংগ্রেসকে প্রচুর ভালোবাসতো, তারা কিন্তু ব্যাপারটা মেনে নেয়নি। তার মধ্যে এক নম্বরে যার নাম থাকবে সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশালভাবে এই সিপিএম এর বিরোধিতা করেছে, এবং তারপরেই মানে অলরেডি মানে আমরা দেখলাম যে দুটো ভাগে বিভক্ত হয়ে গেল এই আমাদের বাংলার কংগ্রেস। দেখেছি এক সৌমেন গোষ্ঠী, এক মমতাপন্থী, মানে সৌমেনপন্থী আর মমতাপন্থী, এগুলো আমরা দেখেছি। সৌমেনপন্থীতে তখনকার দিনের বেশিরভাগ লোক ছিলেন, কারণ
তারা মনে করতেন সৌমেনের কংগ্রেসটাই স্ট্রং কংগ্রেস, মমতাপন্থীদের সেরকম কেউ ছিলেন না। কিন্তু দীর্ঘদিনের লড়াই, মমতা ব্যানার্জি তো দেখেছি আমরা কোথা থেকে উঠে এসছে, ওই মানে টালির চালা। এবং আমার মনে হয় ভারতবর্ষে বিরল এরকম রাজনৈতিক ব্যক্তিত্ব আছে কিনাও সন্দেহ। তো সেই মমতাপন্থীদের পরবর্তীকালে আমরা দেখেছি এই অজিত পাঁজা, হ্যাঁ যার নাম না বললেই নয়, এই অজিত পাঁজা, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এরা আস্তে 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 এই মমতাপন্থী কংগ্রেসে যোগ দিয়েছে। এবং এবং এই তাপস রায় কদিন আগে যিনি বিজেপি জয়েন করলেন, এই তাপস রায়ও কিন্তু আমরা, তাপস রায় কিন্তু বারবার হারানো হয়েছে, তাপস রায় তখন সিপিএম তাপস রায়কে বারবার হারিয়েছে, কারণ এই তাপস রায় কিন্তু সৌমেনপন্থী ছিল বলে আমরা দেখেছি ব্যাপারটা। পরবর্তীকালে এই তাপস রায় কিন্তু মমতাপন্থী হয়েছিলেন এবং আমরা তো সব জানি শেষ পর্যন্ত এই সৌমেন মিত্রই তৃণমূল জয়েন করেছিলেন ডায়মন্ড হারবার থেকে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয়েন করেছিলেন এবং জিতেও এসেছিলেন। এগুলো আমরা সব জানি। এখন প্রবলেমটা হলো সেই দিনের যারা কংগ্রেস করতেন, আমি উঁচু লেভেলের নেতাদের কথা বলছি না, হ্যাঁ এই একজনের নাম একদমই বলা হলো না, সেটা সুব্রত মুখোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায় কিন্তু চরম মমতাপন্থী ছিলেন, প্রিয় ছিলেন না কিন্তু সুব্রত মুখোপাধ্যায় ছিলেন। হ্যাঁ, এরপর এই যে যারা তৎকালীন দিনের যারা মূলত কংগ্রেসকে ভালোবাসতেন, তারা কোনো মতেই সেদিন চাইনি তলায় তলায় কংগ্রেস আর সিপিএম এর একটা সখ্যতা তৈরি হোক, একটা বন্ধুত্ব তৈরি হোক। তাই তারা বেরিয়ে এসে মমতার সঙ্গে যোগ দিয়ে পরবর্তীকালে তৃণমূল দল গঠন করেছিলেন। এটা আমরা জানি সবাই কম বেশি। কখনোই যারা প্রকৃত কংগ্রেস তারা কখনোই চায় না যে সিপিএম এর সঙ্গে অ্যাটলিস্ট ওদের বন্ধুত্ব তৈরি হোক। এই সিপিএম এর সঙ্গেই বন্ধুত্ব যাতে তৈরি না হয়, এই মমতাপন্থীরাই পরবর্তীকালে তৃণমূল দল গঠন করলে, এগুলো আমরা সব জানি। কিন্তু আলটিমেট এই কংগ্রেসে কিন্তু সিপিএম এর সঙ্গে একটা সময় যোগ দিল 2016 সালে। বেশিরভাগ গ্রাম গঞ্জের কংগ্রেস ছোট বড় নেতারা কেউ মেনে নিতে পারলেন না, তারা দলে দলে শয়ে শয়ে যোগ দিলেন তৃণমূলে, এগুলো আমরা দেখেছি। কিন্তু এই বাস্তব সত্যটা আজও অধীর রঞ্জন চৌধুরী মেনে নেন না বা মনেই করেন না। উনি একমাত্র মনে করেন যে কংগ্রেসের মূল কাজ হলো, মানে এই বাংলার কংগ্রেসের মূল কাজ হলো সরকার বিরোধিতা করা, এবং সরকার বিরোধিতার জন্য প্রয়োজনে সিপিএম এর হাত ধরতেও উনি রাজি। আজকে রেজাল্ট কি হলো? অধীরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তুমি ইন্ডিয়া জোটের পক্ষে কিনা, অধীর বলল এই বাংলায় কোনো ইন্ডিয়া জোট হবে না। অধীরকে কিন্তু যথেষ্ট সম্মান দেওয়া হয়েছিল সেই দিন, ঠিক আছে, কিন্তু রেজাল্ট কি হলো? কংগ্রেস সব মিলিয়ে আসন সংখ্যা 1 এবং নিজে অধীর চৌধুরী দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরে গেলেন এবং সেখানে সেই সিটটা তৃণমূল বেরিয়ে এলেন। যদি নেগোসিয়েট করে 5টা কি 6টাতে আসতে পারতেন, 4টেতেও আসতে পারতেন, 4টে সিট কিন্তু কনফার্ম ছিল এবং সেই 4টে সিটের মধ্যে 2টো সিট যে দুটো বিজেপি জিতেছে, তাহলে কি হতো? সারা ভারতবর্ষের নিরিখে ইন্ডিয়া জোটের 2টো আসন বাড়ত, কংগ্রেসের 2টো আসন বাড়ত, যার ফলে যেই 230 এসে মোদি ঠেকেছে সে 228 হতে পারত। কিন্তু নিজের ইগো রাখার জন্য, নিজের জেদ বজায় রাখার জন্য সেদিন, আজ থেকে 4-5 মাস আগে সেদিন অধীর একদম ঘোষণা করলেন না আমরা মমতার সাথে যাবো না। নিজেও হারলেন, দলকেও ডোবালেন। ভেরি গুড। আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়ে অধীরের কথা কেউ শুনছেই না এবং দিল্লিতে ডেকে অধীরকে শুধু বলা হয়েছে যে তুমি বাবু সাইড হয়ে যাও, একদম এরকমই বলা হয়েছে, তুমি বাবু সাইড হয়ে যাও। তাহলে এখন ব্যাপার হলো অধীর করবেনটা কি? অধীর করবেনটা কি? দেখুন, অনেকেই সোশ্যাল মিডিয়াতে লিখছেন কবে থেকে অধীর বাবুকে বাদাম বেচতে দেখবো, কারণ উনি নিজেই এই কথা বলেছিলেন যদি আমি হেরে যাই বাদাম বিক্রি করবো। এখন কাঁচা বাদাম না ভাজা বাদাম না পচা বাদাম উনি ডিটেলে বলতে পারবেন উনি করবেনটা কি। তবে আমাদের কাছে অনেকগুলো সলিউশন আছে অধীরবাবু কি করতে পারে। 1 নম্বর, অধীরবাবু কংগ্রেসেই থেকে যেতে পারেন, সেটা 2 নম্বর কি 3 নম্বরে। পরবর্তীকালে যদি কোথাও থেকে জিতে আসতে পারে, সামনেই 2026 বিধানসভা নির্বাচন, যদি জিতে আসতে পারে কিছুটা হলেও মান রক্ষা বা মুখ রক্ষা করা যাবে। তা থাকবেন, মনে তো হয় না তা থাকবেন। যে লোকটা দলের নাম্বার 1 ছিল তাকে যদি 2 নম্বর 3 নম্বর 4 নম্বরে সরে যেতে হয়, মেনে নিতে পারবে বলে মনে হয় না। 2 কি হতে পারে? 2 হতে পারে তৃণমূলে যাবেন অধীর চৌধুরী। দেখুন, তৃণমূলে যাবেন কি তৃণমূলে যাবেন না এই নিয়ে
এই মুহূর্তেই বলা সম্ভব না। তৃণমূলের কোনো নেতাকেই, সেটা কুণাল ঘোষ বলুন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোনো নেতাকেই দেখবেন না কংগ্রেসের বিরুদ্ধে বিশ্বঘাত করছে, অথচ কংগ্রেস বারবার তৃণমূলের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। কারণ তৃণমূলের একটা স্ট্যান্ড আছে যে এটা আমাদের ইন্ডিয়া জোট গঠনের একটা দল, আমাদের একটা শরিক, সুতরাং কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলা যায় না, বলা যাবে না, এতটুকু মেনটেন করছে এখনো তৃণমূল, মানে তৃণমূলের নেতারা, এই অভিষেক বা কুণাল ঘোষরা। এখন তাহলে যে প্রশ্নে আসছিলাম, তাহলে এখন কি অধীর বাবু তৃণমূলে যেতে পারেন? যেতে পারেন। কি করতে হবে? এই ধরুন দক্ষিণ 24 পরগনার কোনো একটা সেফ সিটে, সামনে বিধানসভা নির্বাচন, সেখানে তৃণমূল টিকিট দিয়ে তাকে জিতিয়ে আনলেই হলো। তাহলে অধীর বাবু সুন্দর একটা জায়গা পেয়ে গেলেন, খুশিও হলেন। কিন্তু এখানেও একটা প্রবলেম আছে, মমতা সর্বময় নেত্রী, মমতাই সব, এটা কিন্তু অধীরকে মেনে নিতে হবে। অভিষেক হাফ মন্ত্রী, ধরলাম মানলেন না, কিন্তু মমতাই সব, এটা মেনে নিতে হবে। কিন্তু অধীর কি মানতে পারবেন মমতাই সব? অধীর অ্যালার্জি তো মমতাতেই, বার ওনার আক্রমণ কোনো অংশে শুভেন্দু অধিকারীর চেয়ে কম করা যায় না। যে ভাষায় শুভেন্দু অধিকারী কথা বলেন, হয়তো উনি ততটা সেই ভাষায় কথা বলেন না, ওনার ছোটবেলার একটু ভালো সংস্কৃতিতে গড়ে উঠেছিলেন, মানে বেড়ে উঠেছিলেন, তাই নাহলে অলমোস্ট কাছাকাছি। তাহলে উনি কি মমতাকে সর্বময় নেত্রী মেনে নিতে পারবেন? আমার মনে হয় পারবেন না। 3 নম্বর পথ, হ্যাঁ আপনারা ঠিক ধরে ফেলেছেন, 3 নম্বর পথ বিজেপি জয়েন হতেই পারে। একটি রাজনৈতিক দল যার আগা 5 তলা কিচ্ছু নেই, মানে এমন একটা নদী যে নদীর শাখা নদীতেই পুষ্ট, অর্থাৎ ড্রেনের জল ঢুকুক, ছোট খালের জল ঢুকুক, কোনো অসুবিধা নেই। বিজেপি মুখপাত্র তো হাঁ করে মানে বলেই ফেলেছেন এক প্রকার যে অধীরকে আমাদের দলে স্বাগত। বাস, বিজেপি জয়েন করতে পারে। নরেন্দ্র মোদীর সঙ্গে যথেষ্ট বন্ধুত্ব আছে অধীর রঞ্জন চৌধুরীর, তাই লাস্ট 5 বছর লোকসভাতে কোনো কথা বলেননি, বিজেপির বিরুদ্ধে কোনো আওয়াজ তোলেননি, এমনকি বহরমপুর বিধানসভা সিটটাও বিজেপিকে গিফট করেছেন বলা যায়। কি করতে পারে? জয়েন করতে পারে, করতেই পারে, তাতে লাভ হবে বলে মনে হয় না। 4 নম্বর, উনি নিজেই বলেছেন সে পথ বাদাম বিক্রি। এখন কোথায় বাদাম বিক্রি করছেন? দোকান নিচ্ছেন না বাদামের মল করছেন, নাকি ঠেলা গাড়ি করে রাস্তায় বসছেন, নাকি ওই বাদাম কাকুর মতো বাইকে করে বাদাম বেচছেন? যদি জানতে পারি আপনাদের নিশ্চয়ই জানাবো। আর লাস্ট যে অপশনটা 5 নম্বর, যেটা আপনারা অনেকেই ভাবছেন আমি বলবো কিনা, হ্যাঁ বলেই ফেলি, উনি কি সিপিএম জয়েন করবেন? দেখুন বাস্তবে আমরা কতটা দেখেছি, মানে অধীরকে সিপিএম এর সঙ্গে যোগ কতটা দেখেছি আমরা জানি না, কিন্তু অধীরের সঙ্গে তলায় তলায় যে মোহাম্মদ সেলিমের একটা দারুণ সুসম্পর্ক আছে এটা বলাই বাহুল্য। কিন্তু তারপরেও মনে হয় না অধীরবাবু এই সিপিএম এ জয়েন করবেন। কারণ অধীরবাবু জানি না ভুলে গেছেন কিনা, এই বিমান বসেরাই অধীরবাবু বিধায়ক থাকা অবস্থায় তাকে কিন্তু জেলে পুড়িয়ে দিয়েছিলেন, পরবর্তীকালে উনি বেরিয়ে এসেছিলেন, লোকসভা টিকিট পেয়েছিলেন, এসব আলাদা কথা। এই সিপিএমই কিন্তু জেলে পুড়েছিলেন, তখন কিন্তু উনি বিধায়ক ছিলেন। জানি না অধীরবাবু ভুলে গেছেন কিনা, আমি মনে করে দিচ্ছি একটু। তারপরেও এটাও কি মেনে নিতে পারবে? এই ধরুন অধীর চৌধুরী স্টেজে উঠছে, তখন নিচ থেকে মাইকে শতরূপ বলছে অধীর রঞ্জন চৌধুরী লাল 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 সেলাম। পারবেন মানতে এতদিনের ব্যাপার? জানি না, বলতে পারছি না। তবে আপাতত অধীর অধ্যায় একেবারে শেষ। যাকে বহরমপুরে রবিনহুড বলা হতো, সেই রবিনহুড আজকে ভেজা বেড়াল, না সরি বেড়ালকে অপমান করবো না, উচ্চেও নিম্ন স্তরের কিছু। এখন হয়তো 2-4 দিন সংবাদ মাধ্যমে দেখবেন, যদি বুদ্ধি করে কিছু করতে না পারে অধীরকে কোনো রিপোর্টার, কোনো টিভি চ্যানেল দেখিয়ে তাদের সময় নষ্ট করবে না। এই কদিনই ওনার জীবনের শেষ খবর হয়ে রয়ে গেল। আপাতত এটুকুই, চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।